সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা ভালো আছো? আল্লাহর রহমতে ভালো থাকো, এই কামনা আমি সবসময় করি। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। তো আজকে আমরা গতকাল ক্লাস করেছিলাম সমাসের উপর। গত কয়েকটা ক্লাসই আমাদের সমাসের উপর গিয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। আজকের আলোচ্য বিষয় তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমরা উপসর্গের শিখন ফল জেনে নেব, আজকের শিখন ফল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে দেখো শিখন ফল। আজকের শিখন ফলে আছে এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে। এক হচ্ছে উপসর্গ কাকে বলে বলতে পারবে। 2, উপসর্গের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে। 3, বাংলা ভাষায় কয় শ্রেণীর উপসর্গের ব্যবহার আছে সে সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে। 4, উপসর্গের স্বাধীন কোনো অর্থবোধকতা নেই, কিন্তু অর্থবাচকতা নেই, কিন্তু অর্থবোধকতা আছে, বিশদভাবে বুঝতে পারবে। 5, বাংলা তৎসম ও বিদেশি উপসর্গের বাক্যে প্রয়োগ দেখাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আলোচ্য বিষয়ে। শিখন ফলের পর আমরা চলে আসলাম কোথায়? আলোচ্য বিষয়ে। আজকের আলোচ্য বিষয়ে উপসর্গের সংজ্ঞা আমরা প্রথমে আলোচনা করব। উপসর্গের সংজ্ঞার মধ্যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। কি করে? এগুলো অন্য শব্দের আগে বসে শুধুমাত্র। ভাষায় ব্যবহৃত এমন শব্দে অব্যয়সূচক শব্দাংশের নামই হচ্ছে উপসর্গ। ভাষায় ব্যবহৃত এমন অব্যয়সূচক শব্দাংশের নাম কি? উপসর্গ। বিশেষ দ্রষ্ট্য হিসেবে তোমাদের জানতে হবে উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে, অর্থাৎ আগে বসে। এদের অর্থবোধকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। আমি আবার বলছি কথাটা, যে উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু কি করে? অন্য শব্দের আগে যুক্ত হয়ে এদের অর্থবোধকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপসর্গের কার্যাবলীর মধ্যে দেখো, উপসর্গের কার্যাবলী আছে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। 1, 2 আসো শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 4, শব্দের অর্থের সংকোচন ঘটে। 5, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম উপসর্গের কার্যাবলী, কি কি কার্য করা যায় উপসর্গের মাধ্যমে। এবারে আমরা আসবো উপসর্গের প্রকারভেদের মধ্যে। উপসর্গের প্রকারভেদের মধ্যে দেখো, উপসর্গের প্রকারভেদের মধ্যে আমরা পেলাম কি? উপসর্গ 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা লেখচিত্র দেখো। উপসর্গের লেখচিত্রের মধ্যে দেখো 3টে উপসর্গ দেওয়া আছে। 1 হচ্ছে বাংলা উপসর্গ, 2 হচ্ছে তৎসম উপসর্গ যাকে আবার সংস্কৃত উপসর্গ বলে, 3 হচ্ছে বিদেশি উপসর্গ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো বাংলা উপসর্গ কয়টি এবং কি কি। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এই 21টি উপসর্গের মধ্যে সিরিয়ালে দেখো অ মানে সরেও, অ ঘা সরেও ঘয়কার গা, অ ঘা সরেও বরিয় যে অজ, অ নয়কার না সরেও নয়কার না অনা সরেয়া, অর্থাৎ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কদ কু নি পাতি বি হর রাম স সা সু হা। এখানে হচ্ছে টোটালের বাংলা উপসর্গ 21টা। এই 21টা উপসর্গ হচ্ছে কি? বাংলা উপসর্গ। এখন আমরা দেখব উপসর্গের প্রয়োগ, কিভাবে আমরা এই উপসর্গগুলি প্রয়োগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটা লেখচিত্র। এই লেখচিত্রের মধ্যে দেখো আমরা হার একটা শব্দ নিয়েছি। এই হার শব্দের সাথে আমরা
আমরা উপসর্গের ইয়েতে শিখেছি কি, সংজ্ঞাতে শিখেছি। উপসর্গের সংজ্ঞাতে আমরা জেনেছি যে অন্য শব্দের পূর্বে উপসর্গ বসে। এই অন্য শব্দ হচ্ছে কি, হার একটা শব্দ, তার পূর্বে আমরা আ একটা উপসর্গ, আ দিয়ে যদি হারের সাথে যোগ করি তাহলে আহার, এই আহার অর্থ ভোজন। দুই আসো অনা, আমরা অনা পেয়েছি না উপসর্গ, অনা, অনার সাথে যদি হার যোগ করি তাহলে অনাহার, অনাহার, অনাহার হচ্ছে কি উপবাস। তারপরে দেখো প্র একটা উপসর্গ, প্র এর সাথে হার যোগ করলে প্রহার, প্রহার হচ্ছে নিগ্রহ, কারো উপর কোনো আঘাত করা আর কি। তারপর হচ্ছে পরি একটা উপসর্গ, পরির সাথে হার যোগ করি পরিহার, পরিহার হলো বর্জন, কোনো কিছু বর্জন করা। রস উপ একটা উপসর্গ, এর সাথে হার যোগ করলাম তাহলে কি হলো উপহার, উপটৌকন এটা। আর বয়স্কার বি একটা উপসর্গ, বিয়ের সাথে হার যোগ করে হয়ে গেল বিহার, বিহার হচ্ছে ভ্রমণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে এছাড়া আরো তোমাদের আরেকটা লেখচিত্র আমরা দিয়েছি, সেখানে হচ্ছে নাম একটা শব্দ নিয়েছি, এই নাম শব্দের সাথে প্র একটা উপসর্গ যোগ করছি প্রনাম, আবার পরি একটা উপসর্গ যোগ করছি পরিণাম, আবার সু একটা উপসর্গ তার সাথে নাম যোগ করেছি সুনাম, আবার কু একটা উপসর্গ কু এর সাথে নাম যোগ করে কুনাম। আরো এই ধরনের আরো শব্দ আমরা যোগ করতে পারি, যেমন আনচান, আন একটা উপসর্গ তার সাথে চান, আনচান, সু একটা উপসর্গ সুখবর, হা একটা উপসর্গ তার সাথে ভাতে, আবাতে, আব একটা উপসর্গ আবের সাথে ছায়া, আব ছায়া, ভর একটা, এটার সাথে ভরা পেট, ভর পেট আর কি। সু একটা উপসর্গ সুনজর, হা ধরে, এই হা একটা উপসর্গ। আবার অঘা একটা উপসর্গ অঘারাম, অনেকটা উপসর্গ অনাম বৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে দুটা লেখচিত্র দেখিয়েছি, দুইটা লেখচিত্র কিন্তু এখানে বাংলা উপসর্গ আছে, তারপরে তৎসম উপসর্গ আছে। তো এখন আমরা আসবো আবার তৎসম উপসর্গের প্রকারভেদ নিয়ে। তৎসম উপসর্গের প্রকারভেদ হচ্ছে, তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি তৎসম উপসর্গের মধ্যে দেখো এই যে প্র, আমরা যেখানে এখানে প্র এর ব্যবহার দেখাইছি। তারপরে আমরা কি প্র পরা, অপসম, নি অনু, অব নির, দূর, বি অধি, সু উত পরি, প্রতি অতি, অপি অভি, উপ আ। এই বিষটা হচ্ছে কি তৎসম বা সংস্কৃত উপসর্গ, এটাকে তৎসম বা সংস্কৃত উপসর্গ এটাকে বলা হয়। তৎসম বা কি সংস্কৃত উপসর্গ, এই সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আসছি বাংলা ভাষার তৎসম উপসর্গের বিভিন্ন প্রয়োগ নিয়ে। এখানে দেখো আমরা বিভিন্ন লেখচিত্র মাধ্যমে দেখিয়েছি প্র একটা উপসর্গ, এই প্র থেকে আমরা একটা শব্দ নিয়েছি কি প্রভাব। এই প্রটা কি, প্রর সাথে আমরা ভাব যোগ করবো, এটা পূর্বের শব্দ এটা পরের শব্দ। প্রভাব, প্রচলন, প্রসার, প্রবল, প্রচার, প্রগাঢ়। বুঝতে পারছো শিক্ষার্থীরা, কত সুন্দর ভাবে নিয়ম। দেখো নেক্সটে আরেকটা আছে অপ একটা উপসর্গ, অপর সাথে আমরা নিয়েছি অপমান, অপর সাথে অপমৃত্যু, অপহরণ, অপকর্ম, অপবাদ, অপচয়, অপকার। এগুলি হচ্ছে বাংলা তৎসম উপসর্গের বিভিন্ন প্রয়োগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো কয়েকটা শব্দ দেওয়া আছে, আরো অনু দিয়ে, অনু একটা উপসর্গ, এটা দিয়ে আমরা করেছি কি অনুকূল, অনুবাদ, অনুচর, অনুতাপ, অনুরূপ, অনুকরণ, অনুশোচনা, আবার অনুশীলন, অনুগামী। এগুলি হচ্ছে কি ওইটা অনুশোচনা, এটা এখানে ভুল হয়েছে, নিচে আমি লিখে দিয়েছি অনুশোচনা। তাহলে আমরা বুঝতে পারলাম কি অনু দিয়ে, অনু হচ্ছে আমাদের একটা উপসর্গ, তার সাথে এই চক্রাকারে যে শব্দগুলি আছে চক্রাকারের শব্দগুলি আমরা যোগ করে এক একটা নতুন শব্দ গঠন করেছি। এবার দেখো পরি একটা উপসর্গ, এই পরির সাথে আমরা নিয়েছি কি পরিবর্তন, পরির সাথে পরিমণ্ডল, পরির সাথে ভ্রমণ, পরিভ্রমণ, পরির সাথে শ্রান্ত, পরিশ্রান্ত, পরির সাথে শেষ, পরিশেষ, পরির সাথে পক্ক, পরিপক্ক, পরির সাথে ধ্বনি, পরিধ্বনি, পরির সাথে মান, পরিমাণ, পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষার তৎসম উপসর্গের চারটা প্রয়োগ দেখিয়েছি, চারটা
চারটা উপসর্গ যোগ করে আমরা কতগুলি শব্দ তৈরি করেছি। তোমরা এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো বেশি জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এই বাংলা উপসর্গের আরো কিছু বিশেষ কিছু নিয়ম আছে। যেমন 1 নম্বর একটা দেখো, বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গের পূর্বে বসে। বাংলা উপসর্গে যেমন আ, সু, বি, নি এই 4টি উপসর্গ তৎসম শব্দেও আছে। অর্থাৎ এই 4টা উপসর্গ, একটা হচ্ছে আ, সু, আরেকটা বি, আরেকটা নি, এই 4টা উপসর্গ যেমন বাংলা উপসর্গে আছে, তেমন এই 4টা উপসর্গ আবার তৎসম উপসর্গে আছে। এই দুয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গের মধ্যে পার্থক্য বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে। সংস্কৃত উপসর্গই কিন্তু তৎসম উপসর্গ, এটা তো মনে আছে তোমাদের। যেটা তৎসম উপসর্গ সেটাই সংস্কৃত উপসর্গ। তো এখানে পার্থক্যটা দেখো, বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সেই উপসর্গটি তৎসম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমি কি কথাটা বুঝাতে চাইছি? যে এখানে পার্থক্যটা এটা শুধু বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এটাই শুধু যে, যে শব্দের সঙ্গে উপসর্গ যুক্ত সে শব্দটি বাংলা হলে উপসর্গ বাংলা হবে, আর যে শব্দটি তৎসম হলে, যদি সে শব্দটি তৎসম হয় তাহলে সেটা তৎসম উপসর্গ হবে। তো দেখো 3 নাম্বার আসো, এতক্ষণ আমরা গেলাম কি তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ নিয়ে আলোচনা গেল আমাদের। এবার আসো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আবার 4টি। 1 হচ্ছে ফার্সি, 2 হচ্ছে আরবি, 3 হচ্ছে ইংরেজি, 4 হচ্ছে উর্দু বা হিন্দি। এই ফার্সি শব্দের আমরা ব্যবহার দেখিয়েছি, যেমন কারখানা, এখানে হবে কারখানা, এটা একটা ফার্সি শব্দ, এটাই কারখানা, কারখানা। নাচার, এটাও একটা উপসর্গ, নাচার ফার্সি শব্দ। আর ইংরেজি শব্দের মধ্যে আছে ফুলবাবু, সাবফি, সেগুলি হচ্ছে ইংরেজি শব্দের মধ্যে। আর গ আছে আরবি, আরবি শব্দের মধ্যে হলো খাসমহল আর হচ্ছে কি গরমিল। আরবি শব্দের মধ্যে কি আছে? খাসমহল আর হচ্ছে গরমিল। সবার শেষে আছে আমাদের কি, তো ঘয়ে আছে কি, ঘয়ে ক খ গ গেল, এবার ঘ, ঘতে হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ। এই উর্দু হিন্দি উপসর্গের মধ্যে হচ্ছে হররোজ, হরকিসিম। উর্দু হিন্দির মধ্যে কি আছে? হররোজ আর হরকিসিম। এখানে আমরা আরো এক্সাম্পল স্বরূপ হিসেবে বলতে পারি যে, বাক্যে যদি বিদেশি উপসর্গের উদাহরণ দেখায় আমরা, তাহলে গরমিল থাকলে, হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে, এটা একটা বাক্যে প্রয়োগ। হিসেবে গরমিল থাকলে খাসমহল কি হবে? লাটে উঠবে। আরো একটা এক্সাম্পল আমরা দিতে পারি, বহাল, বহাল তরিয়তে দস্তখত করে কি রোজ হেড অফিসে আসা যাওয়া করো, মানে বহাল তরিয়তে দস্তখত করে ফিররোজ হেড অফিসে আসা যাওয়া করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উর্দু হিন্দি উপসর্গ, এগুলি তো উর্দু হিন্দি এই ভাষাগুলি একটু বুঝতে কষ্ট হলেও তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কোনো কিছু বিফলে যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের উপসর্গ ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগবে। উপসর্গ ক্লাসের আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। উপসর্গ কাকে বলে, উপসর্গের বিভিন্ন ব্যবহার, তার কার্যাবলীগুলি তোমাদেরকে আমি আলোচনা করিয়েছি। উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রয়োগ, বিভিন্ন উপসর্গ কিভাবে প্রয়োগ করা হয়, সেই উপসর্গের প্রয়োগগুলি তোমাদের লেখচিত্রের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে ফলো করবে। ফলো করলেই তোমরা ভালো করবে। যথেষ্ট তোমরা এগুলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবে তত বেশি জানতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটা কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানিও। আমি আশা করব তোমরা পরপর প্রতিটি ক্লাস দেখার চেষ্টা এবং প্রতিটি ক্লাসই প্র্যাকটিসের চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আমি নাসরিন আক্তার। আল্লাহ হাফিজ।